আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রায় 1450 বছর আগে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হলেও ইসলাম ধর্মের জন্ম কিন্তু পৃথিবীর শুরু থেকেই। মানবজাতিকে পথ প্রদর্শনের জন্য যুগে যুগে মহান আল্লাহ তাআলা নবী রাসূল, আসমানি কিতাব ও বিভিন্ন নিদর্শন পাঠিয়েছেন। ধর্মগ্রন্থগুলো মনোযোগ সহকারে পড়লে সব নিদর্শন আমরা বুঝতে ও জানতে পারব। এছাড়াও মহান আল্লাহ তাআলাকে চিনতে পারব। ধর্মগ্রন্থ ছাড়াও এই পৃথিবীর দিকে বা প্রকৃতির দিকে তাকালেও মহান আল্লাহ তাআলাকে চিনতে পারি। মূলত পৃথিবীর প্রতিটি জিনিসের মধ্যে আল্লাহ তাআলার নিদর্শন ফুটে ওঠে। এজন্য মহান আল্লাহ তাআলা বলেন, তিনি সৃষ্টি করেছেন 7 আকাশ স্তরে স্তরে। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। আবার তাকিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাচ্ছ কি? অতঃপর তুমি আবার দৃষ্টি ফেরাও, সেই দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। মহান আল্লাহ তাআলা অন্য এক সূরাতে বলেন, আর আমরা বিস্তৃত করেছি জমিনকে এবং তাতে স্থাপন করেছি পর্বতমালা, আর তাতে উদ্গত করেছি নয়ন প্রীতিকর সর্বপ্রকার উদ্ভিদ। ঠিক মহান আল্লাহ তাআলার এই নিদর্শন দেখার জন্যই আমরা বের হয়েছি 360 আউলিয়ার দেশ সিলেটের উদ্দেশ্যে। এবারে যাত্রা কাঠারবিল থেকে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন, এরপর ব্রহ্মপুত্র ট্রেন ধরে ঢাকা বিমানবন্দর, এরপর বিমানবন্দর স্টেশন থেকে কালনী এক্সপ্রেসে করে সোজা সিলেটে। কালনী এক্সপ্রেস অবশেষে কালনী এক্সপ্রেস ট্রেনে না কালনী এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে আমরা বিমানবন্দর থেকে কালনী এক্সপ্রেসে উঠলাম। ঘুরে দেখব মহান আল্লাহ তাআলার নিদর্শন, সিলেটের দর্শনীয় স্থানসমূহ। আমার প্রিয় 2 ছাত্র তাওরাত ও অপিকে অসংখ্য ধন্যবাদ তাদের মেসে 3 রাত থাকার জায়গা করে দেওয়ার জন্য। রাত প্রায় 10:30টায় ট্রেন পৌঁছে দেয় আমাদের সিলেট স্টেশনে। অবশেষে সিলেট। কয় ঘন্টা? 15 ঘন্টা। কত ঘন্টা পর? ফজরের সময় মানে 5:15টায় আমরা গাড়িতে উঠছি, সকাল 5:15টায় গাড়িতে উঠছি। আর এখন কয়টা বাজে? 10টা বাজে, রাত 10টা বাজে। এই হলো আমাদের লং জার্নি দেওয়ানগঞ্জ টু সিলেট। ও সিলেট, এই তো সিলেট স্টেশন আমরা নামলাম। সিলেট রেলওয়ে স্টেশন। এই যে আরিফ স্যার, তারপরে হাসান, তারপরে এই যে শফি ভাই। আমার প্রতি রাগ হয়েছে। এই রে, এত লং জার্নি, আগে যদি জানতো আসতো না। না অবশ্যই আসতাম না। এই রে 15 ঘন্টা জার্নি করে যাচ্ছি আমরা এখন দেওয়ানগঞ্জ। 5টায় দেওয়ানগঞ্জ থেকে রওনা হয়েছে, বাট এখন সিলেট এখন রাত বাজে হলো 10টা, 9:50 বাজে। জাফলং তারপরে সাদা পাথর দেখলে কি কষ্ট দূর হবে? হ্যাঁ, আমরা যে উদ্দেশ্যে আছি সেই উদ্দেশ্যের জন্য আমরা সঠিকভাবে কার্যক্রম করতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন যাব কি বালুচর নাকি? বালুচর না, বালুচর চলেন। এরপর 200 টাকা সিএনজি রিজার্ভ করে 4 জন চলে যাই মেসে। রাত কেটে ভোর হতেই বের হয়ে পড়ি সিলেটের গোয়াইনঘাটের উদ্দেশ্যে। ঘুরে দেখব প্রকৃতির কন্যাখ্যাত জাফলং। এই যে তাওরাতের বাসায় আসছি। তাওরাত রাব্বি কই গেল, অপি কই গেল? আমরা এখন এই কিসের উদ্দেশ্যে যাব? জাফলং এর উদ্দেশ্যে না? এই যে অপিদের বাসায় উঠছিলাম, আমাদের ডিয়ার স্টুডেন্ট। টিলাগড় না, টিলাগড় থেকে যাচ্ছি জাফলং এর উদ্দেশ্যে। একদম সিএনজি রিজার্ভ। এই যে অপি, তাওরাত টুরিস্টদের মধ্যে একজন। তাওরাত কুলাতা নয়, যে আগুনের একমাত্র বড় ভাই ছেলে। এই যে আমি, তারপরে আমার ছোট ভাই মাস্টার সাহেব। মাস্টার সাহেব, হ্যাঁ, শফিক ভাই, শফিক। বলে রাখা ভালো, প্রকৃতির কন্যাখ্যাত জাফলং সিলেট সদর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। এটি গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। এখানে নদী, পাহাড় ও বন একত্রিত হয়েছে।
অবশেষে জাফলংয়ে একদমই সিএনজি স্ট্যান্ড, সিএনজিতে করে আসলাম। প্রায় 3 ঘন্টা সময় নিল, যদিও সিএনজি সমস্যা হয়েছিল যার জন্য এত সময় লাগলো। আমরা কোথায় না উঠছিলাম? বালুচর পয়েন্ট থেকে। আর ওটার জায়গার নাম কি, যেখানে আমরা ভাড়া করছিলাম প্রথম ভাগে? টিলাগড় থেকে আমরা জাফলং আসলাম। টিলাগড় থেকে আমরা সরাসরি জাফলং সিএনজি রিজার্ভ করে, তাই না? আমার সাথে আছে ওপি, মাই ডিয়ার স্টুডেন্ট। আরেকজন আছে দাওরাত, ওখানে দাঁড়িয়েছে। আবার এরা কি কোনে দেখি চশমার বাজার। হ্যাঁ, চশমা, বিভিন্ন ধরনের চশমা। আমারটা আর ওপিটা সেম চশমা, সেম কালার, একটা তাই না, সেম প্রাইস। আমারটা মাথায়। আমার পক্ষ থেকে তাকে একটা গিফট। এই যে আবার আরিফ স্যারও একটু পাংশু করতেছে, গ্যাদারিং করতেছে। প্রকৃতির কন্যা, এই যে সিলেট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাই। সিলেটের জাফলং একদম প্রকৃতির কন্যা, পেছনে যেটা মেঘালয় পর্বত। নিচে যায়, একদম নিচে, মূল লোকেশনে যাবো। ও নামতে গেলে অনেক নিচু আর উঠতে গেলে অনেক উঁচু। আমরা এখন নামছি, মূল যে পয়েন্ট রয়েছে এদিকে, আপনার এদিক থেকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে জাফলং এর মূল পয়েন্টটা। এখানে এই যে জাফলং এ যে এটা হচ্ছে নদী, পিয়াইন নদী। এটাই হচ্ছে পিয়াইন নদী, ভারতের মেঘালয় রাজ্য। এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেঘালয় রাজ্য। আর এটা যে নদী দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিয়াইন নদী। নিচু জায়গায় নামতে গেলে কিন্তু একদম ইজি, উঠতে গেলে একটু হাঁটু বাঁকা করে উঠতে হয়, তাই না? এটা হচ্ছে বিজ্ঞানের কথা, তাই না? ঠিক দুপুর টাইমে আসার কারণে অনেক রোদ, প্রচন্ড রোদ। আর জন্য একটু আশ্রয় নিয়েছি, এখানে বসে আছি, একটা ছায়া পেয়েছি, একটু বসে আছি। পেছনে যে পাহাড়টি রয়েছে এটাই হচ্ছে মেঘালয়, ভারতের। এই যে 3 জন আমার 2 ছাত্রের, আর এই যে হাসান তারাকে কি অবস্থা, আমাকে না বলেই খাইতেছে। কি আইসক্রিম? টক ঝাল মিষ্টি আইসক্রিম, টক ঝাল মিষ্টি আইসক্রিম, গুল্লা আইসক্রিম। এই তো আমরা খাওয়া লাগবে না? অবশ্যই না, খাওয়া যাবো না, এর খাবো না, আমি খাবো না। না, কিভাবে বানাচ্ছেন এটা? কি আইসক্রিম? এটা কি আইসক্রিম? গোলা আইসক্রিম। আর একটা কি জানি বললেন? টক ঝাল মিষ্টি। এটা বরফ না, ডাইরেক্ট বরফ? নিজে এগুলো কি দিচ্ছেন? কাঁচা মরিচ না, সাথে আর কি দেবেন? 4টে ফ্লেভার। এটা তো কেমিক্যাল, এগুলো তো খাইলে সমস্যা হবে না? এগুলো ফ্লেভার। এটা কি ফ্লেভার? এই জায়গায় চিনির দাম কম, বুঝছেন? চিনির দাম কম। এটা কি ফ্লেভার? 4টে ফ্লেভার আছে। এটা তেঁতুল, স্ট্রবেরি, এটা অরেঞ্জ, এটা লেমন। আচ্ছা, অরেঞ্জ লেমন না? প্রথমে খান্না তো আস্তে আস্তে ভালো লাগে। এগুলো আছে ফ্লেভার। হ্যাঁ, এটা দিছি এটা তো কেমিক্যাল, ডাইরেক্ট কেমিক্যাল। এগুলো আল্লাহ জানে খেলে। না, এই জায়গায় চিনির দাম কম। এগুলো কি, এই যে এগুলো যে ফ্লেভার, এগুলো নিজেই বানিয়েছেন? না, এগুলো আমরা কিনে নিয়ে আসেন না? 30-50। আমাদের কত করে দিচ্ছেন এটা? 30 টাকা। 30 টাকা দিচ্ছেন। খাবেন তো? এই যে খাচ্ছে, ওরে বাপুরে, খুব করে খাচ্ছে, কি স্বাদ! টক ঝাল মিষ্টি আইসক্রিম। জাফলং প্রকৃতির কন্যা, এখানে একত্রিত হয়েছে নদী, পাহাড় এবং ঝর্ণা। এই যে এদিক থেকে দেখা যাচ্ছে ভারতের সীমান্তে পড়ে গেছে একটা ব্রিজ দেখা যাচ্ছে। ব্রিজ, এটা হচ্ছে ডাউকি, ভারতের ডাউকি নদী থেকে এটা নদী প্রবাহিত হয়েছে। আরিফ স্যার, খুব ভালো লাগলো। সবাই আসবেন। আচ্ছা, সবাই আসবেন না? গোসল করে যাবেন। আর অসুস্থ হলে নভেম্বর ডিসেম্বর। এখন কি হয়েছে? এখন এই যে পাথরের উপরে পানি নাই, মজাও নাই, কম হচ্ছে, ফিলিংস কম হচ্ছে। পানি তো আছে, একটু কম পানি হচ্ছে। হ্যাঁ, পানি আছে কিন্তু পাথরের উপরে পানি নাই। এখান থেকে এই যে আপনার যে পেছনে নদী দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিয়াইন নদী ভারত থেকে প্রবাহিত হয়েছে। এটি এই যে আপনি
ভারত থেকে যে নদীটা প্রবাহিত হলো এটা কিন্তু ভারতের ডাউকি নদী। আর 1897 সালে এই যে যে এখানে ব্রিজ দেখতে পাচ্ছেন, একটা ঝুলন্ত ব্রিজ, এটা ভারতের সীমান্তে। এটা হচ্ছে 1897 সালে ভূমিকম্প হওয়ার ফলে একটা ডাউকি ফল্ট তৈরি হয়েছে। আপনারা জানেন যে আমাদের এই সিলেট কিন্তু ভূমিকম্পন প্রবণ এলাকায় অবস্থিত, যে কোনো সময় ভূমিকম্প হতে পারে। এটা একটা আর পেছনে যে পাহাড় দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেঘালয় পাহাড়, ভারতের আমাদের বাংলাদেশ ঘেঁষে যে পাহাড় মেঘালয়। এরপরে পাশে আছে ত্রিপুরা এবং আসামও রয়েছে, যদিও এখানে না, এটা হচ্ছে মেঘালয় পাহাড়। আমরা জামালপুর জেলা থেকে এটা দেখি শুধু উঁচু অনেক, এখন কাছে এসে দেখলাম। এই জাফলং এর পুরাতন নাম ছিল মালনিয়াং। মালনিয়াং পুরাতন নাম ছিল, পরবর্তীতে এটা জাফলং হয়েছে নামকরণ করা। 1954 সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর কিন্তু এই লোকেশনটা খুবই নির্জন ছিল। পরবর্তীতে পাহাড় যখন এই পাহাড় থেকে পাথর তৈরির কাজ যখন শুরু হয় তখন কিন্তু মানুষের চোখে পড়ে যে এটা একটা অনেক সুন্দর পর্যটন স্থল, পর্যটনের জায়গা। এটাকে বলে, জাফলংকে বলা হয় পাথর কোয়ারি। আপনারা জানেন যে কোয়ারি হচ্ছে একটা পাথরের খাদ বা খনিকে বলা হয়। দেখেন চতুর্দিকে শুধু পাথর আর পাথর। এখান থেকে পাথর সংগ্রহ করে আমরা ওদিকে দেখলাম যে পাথরের বিভিন্ন মেশিন রয়েছে, এগুলো গুঁড়া করে বিভিন্ন জায়গায় পাঠানো হয় এবং এই পাথরের উপরই নির্ভর করে অনেকে জীবিকা নির্বাহ করে। কেউ পাথর সংগ্রহ করে, কেউ পাথর ভাঙ্গে, কেউ পাথর শুধুমাত্র আনা নেওয়া করে। তো এই পাথরকে ঘিরে অনেকের জীবিকা মহান আল্লাহ তাআলা তাদের ব্যবস্থা করে দিয়েছেন। এটা আসলে বাংলা বান্ধা। আমরা উত্তর দিকে গিয়েছিলাম, ওখানেও কিন্তু এই পাথরের একটা বিশাল রাজ্য রয়েছে, সেখানেও কিন্তু আপনারা এটি দেখতে পাচ্ছেন ভারতের পতাকাও আছে। এই যে ভারতের পতাকা একদমই এখানে ঘেঁষেই হচ্ছে এই যে যে চৌকি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সীমান্ত চৌকি এবং এখান থেকে ভারতের যে বিএসএফ রয়েছে তারা নজরদারিতে রাখছে। একদমই বাংলাদেশের এই ঘেঁষা একদম এখানে সীমান্ত খুঁটি রয়েছে দেখা যায়। আর এই পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা, পাশেই দেখতে পাচ্ছেন এটা ভারতের যে পতাকা। একটা প্রশ্ন ছিল, দুই দেশের সীমান্ত একটা প্রশ্ন ছিল, পিয়াইন নদী। স্যার বলেন, আরিফ স্যার কি জানি বলবে। একটা ধারণা যে আসলে পাথর নাকি দিনকে দিন পাথর বড় হয়, হ্যাঁ এটা হ্যাঁ, আসলে ন্যাচারালি পাথরগুলো বড় হয়, অবশ্যই বড় হয়। এবং যাদের ভ্রান্ত ধারণা ছিল তারা জেনে গেলেন। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে পিছনে যে মেঘালয় যে রাজ্যটা দেখতেছেন, দেখেন কত উঁচু। হ্যাঁ হ্যাঁ, এই উচ্চতার দিকে তাকাইলে মনে হয় যে আসলে যখন অতিবৃষ্টি হয় সেখানে কিন্তু সিলেটে একটু একটু মানে মোটামুটি বৃষ্টি হতে থাকে, এখানে কিন্তু মোটামুটি বন্যায় প্লাবিত হয়ে যায়। দেখেন কত উঁচু পাহাড়, এখান থেকে মানে বৃষ্টির জন্য এই ঢালগুলো নেমে আসলেই সিলেটে বন্যা হয়। আমরা 2012 সালে 22 সালে দেখতে পেরেছি ভয়াবহ বন্যা। আসলে সিলেট অত্যন্ত নিচু অঞ্চল, পাহাড়ি ঢলের জন্য বন্যাটা হয়ে থাকে। ধন্যবাদ। একদম সমাজ। আর আরিফ স্যার বললো যে পাথরগুলো নাকি বড় হয়, অবশ্যই ন্যাচারালি এই পাথরগুলো বড় হয়। এবং এখানে একটা কিন্তু সরকার থেকে একটা নিষেধ করা হয়েছে ছোট পাথরগুলো সংগ্রহ করার জন্য, সেই জন্য কড়াকড়ি ভাবে সরকারি ভাবে এটা বিধিনিষেধ রয়েছে যে ছোট পাথরগুলো কেউ সংগ্রহ করা নিষেধ। তারপরেও রাতের আধারে হোক আর অনেক গোপনে হোক, তারা কিন্তু পাথরগুলো যে যেভাবে পারে পাথরগুলো এখান থেকে সংগ্রহ করে এবং সরকারি বিধিনিষেধ অমান্য করেই পাথরগুলো সংগ্রহ করে। সিলেটের এই জাফলং সীমান্তেই নদী, পাহাড় এবং বন একত্রিত হয়েছে। এখানে নদী, এটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের মধ্যে পড়ে গেছে। আর এটা ভারতের না, ভারতের ব্রিজ এটা না, ভারতের ব্রিজ না, এটা হচ্ছে এই যে ভারতের ডাউকি অঞ্চল থেকে এই নদী প্রবাহিত হয়েছে এবং এদিক দিয়ে নদীটা চলে গেছে। এটা হচ্ছে পিয়াইন নদী। আর এটাই হচ্ছে মেঘালয় রাজ্য। এই যে এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। এখন পানি কম একদমই, অক্টোবর নভেম্বরে আসলে কিন্তু পানিটা অনেক দূরে থাকে। আর এই সময়টাতে, জানুয়ারির এই সময়টাতে কিন্তু আসলে পানি অত থাকে না। অক্টোবর বা নভেম্বরের দিকে আসলে পরে হয়তো পুরোটা
এদিকে পানি থাকতো তাহলে আরো মজা পাওয়া যেত। আর এখানে পানি রয়েছে, এই যে এই সময়টা এখানে অনেকেই গোসল করছে, আর নৌকা দিয়ে ভ্রমণ করার ব্যবস্থা রয়েছে। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি যদি বাংলাদেশকে বলা হয় তাহলে এই সব দিক দিয়ে বিবেচনা করেই বলা হয়।